আজকে আমাদের সাথে আছে সুজাতা ঘোষ দিদি। নমস্কার। দিদির সম্পর্কে আমি যতটুকুই বলবো ততটুকুই কম বলা হবে। মানে একাধারে দিদি একজন কবি, বাচিক শিল্পী, নাট্যকার, মানে আমি যদি লেখিকা। লেখিকা আমি যদি বলতে শুরু করি শেষ হবে না। তো সেই কারণে সব থেকে ভালো আমরা সরাসরি দিদির কাছে চলে যাই। দিদি, প্রথমে বলো কেমন আছো তুমি? খুব ভালো। আর সবার প্রথমে আমি যেটা বলবো যে তোমাদের এই যে উদ্যোগটা, এই যে অভিনব একটা আড্ডা, এই আড্ডার কোনো তুলনা হবে না। মানে এই যে সবুজের মাঝখানে লেকের মধ্যে খোলা হাওয়া, মাটির গন্ধ, তার সঙ্গে এরকম মাটিতে বসে, দেখো অনেক চ্যানেলেই হয় এগুলো, কিন্তু সে না একটা স্টুডিওর বদ্ধ ঘরের মধ্যে একটা কেমন যেন একটা সাফোকেটিং ব্যাপার স্যাপার। সেগুলোও আমি করেছি, করিনি তা না, কিন্তু এটা একটা অভিনবত্ব আছে। খোলা এই কনসেপ্টটা তোদের মাথায় কি করে এলো রে? প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, খোলা আকাশের নিচে সত্যি আনকা তাই। টাকা। আমি এইটাতে এত আনন্দ পেলাম, মানে অনেকদিন পর মনে হলো না, মানে প্রকৃতির খুব কাছাকাছি কেউ আমাকে ডাকলো, কেউ টেনে আনলো। ভীষণ ভালো, ভীষণ আনন্দ পেলাম আমি শুরুটাতেই। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আর তোরা তো সুন্দরী। আচ্ছা দিদি, তোমার সম্পর্কে তুমি কিছু বলো। আমরা দর্শকদেরও জানাতে চাই যে তোমার প্রতিভা আমরা জানি, কিন্তু দর্শকরা একটু জানুক। প্রতিভা টতিভা কিছু না, ওগুলো তোরা বলিস ভালোবেসে। আসলে খুব ছোটবেলা থেকেই আমার বাড়িতে বাবা মা, মানে আমার বাবার দিকটা বলছি, ফ্যামিলিতে অ্যাকচুয়ালি আমি ডিফেন্স ফ্যামিলির মেয়ে। তো সেই অনুযায়ী একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে বড় হয়েছি ভীষণভাবে। আর বাবাদের ফ্যামিলিতে দেখেছি বাবা কাকা সবাই গ্রুপ থিয়েটার করতেন। তো সেই সূত্রে 12 বছর বয়সে আমার প্রথম মঞ্চে পা দেওয়া। নাটকটার কথাও মনে আছে এখনো, মুন্সি প্রেমচন্দের কাফন নাটক, হিন্দি নাটক। তো সেখানে একটা নাত বউয়ের চরিত্র আছে, পড়েছিস হয়তো কাফন। যে মেয়েটি প্রেগনেন্ট, আমি তখন পড়ি ক্লাস 8-এ। তা আমাকে বাবা পেটের মধ্যে বালিশ বেঁধে দিয়েছে একটা, দিয়ে প্রেগনেন্ট মহিলারা কিভাবে হাঁটে পিঠে হাত দিয়ে দিয়ে সেইগুলো সব দেখাচ্ছে। তা এইরকম একটা প্রচন্ড একটা মুক্ত, মানে আমার বাবা অসম্ভব, মানে কি বলবো, মানে ওনার মধ্যে কোনো জড়তা কোনোদিন দেখিনি, যে কারণে আমার বাবা আমার আইডল, আমার বাবা আমার সব থেকে ভালো বন্ধু ছিলেন। এখন আর নেই। তো বাবা আমাকে প্রথম মঞ্চে ইন্ট্রোডিউস করা, যেটাকে বলে মঞ্চে প্রথম পদার্পণ, সেটা বাবার দৌলতেই হয়েছে আমার। তারপর তো গ্রুপ থিয়েটারে বহুদিন কাজ করেছি। আমি পড়েছি বাংলা মিডিয়ামে, বেথুন স্কুল, যেটা আমার আমার কাছে একটা গর্ব। আমার স্কুল আমার গর্ব। সেখান থেকে আমি জীবনের অনেক শিক্ষা পেয়েছি। আজ আমি যাই, যতটুকুই যাই হয়ে থাকি না কেন, তার পেছনে অনেকটা অবদান আমার স্কুলের। তারপর স্কুল লাইফ শেষ করার পরে কলেজ, কলেজ শেষ করার পরে তারপরে ততদিনে তো গ্রুপ থিয়েটার চুটিয়ে করছি। তারপর তো যেটা হয়, সংসারের জীবনে এলাম। এবার সংসারে আসার পরে তার মধ্যে ঘটে গেল বহু ঘটনা, জীবনের উপর দিয়ে ঝড় ঝঞ্ঝা, উথাল পাথাল সাইক্লোন বহু চলে গেল, যা হয় সবার ক্ষেত্রেই। তারপরে আমি আমার কি হলো, বিয়ে করার পরে তখন আমি গ্রুপ থিয়েটারটা ওই যে যে সময় দিতে হয় না, প্রচন্ড একটা ডেডিকেশন, রিহার্সালের টাইম, ওটা দিতে পারলাম না সংসারের চাপে, কারণ বিয়ে হলো আমার বালিগঞ্জে। এবারে আমার গ্রুপ থিয়েটারটা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার হাজবেন্ড এসব ব্যাপারে ভীষণনাথ, ভীষণ আমাকে এনকারেজ করতো। আমার যিনি ডিরেক্টর, তার সঙ্গে একদিন রাস্তায় দেখা, বললো এই মেয়েটি এত ভালো মেয়ে, এত ভালো অভিনয় করে, কিন্তু চড়াই পাখির মতো ফুরুত ফুরুত করে খালি উড়ে যায়। তখন আমার হাজবেন্ড বললো না দাদাও যাবে আবার। আবার আমার শুরু হলো গ্রুপ থিয়েটারে করা। এবার ওখান থেকে গ্রুপ থিয়েটার থেকে ওই একাডেমিতে শো হতো, ওখান থেকে কিছু ভালো ভালো ডিরেক্টর আমাকে তুলে নিয়েছিলেন, যেমন ধর বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। ওনার 2টি ছবি করেছি আমি, কাল আর কাটাতার। খুব ছোট রোল, কিন্তু খুব পাওয়ারফুল অ্যাক্টিং এর দরকার, সেই ক্ষেত্রে ওনারা আমাকে পিক আপ করতেন। ওখান থেকে তারপর হরনাথদার 2টি ছবিতে কাজ করেছি। সিরিয়ালেও চিরঞ্জিত দা, চিরঞ্জিত, তারপরে রাজা দা, পাপিয়া দি, ওনাদের সঙ্গে কাজ করেছি। কিন্তু না, একটা কথা বলবো তোদের সহেলি, আমাকে না কখনোই ওই স্ক্রিন টানেনি, বরাবরই মঞ্চ টেনেছে। মঞ্চের ওই যে একটা গন্ধ, একটা ওই যে একটা কাঠের একটা গন্ধ থাকে না, মঞ্চে দেখবি একটা গন্ধ থাকে স্পেশাল, ওই গন্ধটা আমাকে বরাবর টানতো। আমি স্ক্রিনে কাজ করেছি, কিন্তু আমাকে স্ক্রিন খুব টানেনি, আমি খুব একটা কন্টিনিউ করিনি। আবার ফিরে গেছি মঞ্চে, মঞ্চের একটা খিদে ছিল, যে কারণে তারপর তো লেখালেখি শুরু হলো। আমি যার সঙ্গে আমার বিয়ে হলো, আমার হাজব্যান্ড, তিনি 40 বছর ধরে তিনি লিটল ম্যাগাজিন করছেন, তিনি লিটল ম্যাগাজিন আন্দোলনের শরিক।
এবার সেই সূত্রে আমার লেখালেখি শুরু। এবার আমার প্রথম বই তো কবিতার বই, যেটা আমি সারা কলেজ লাইফে বসে বসে লিখতাম, সেইটাও প্রথম ছাপালো। তোমাকে চাই, এই তোমাকে দিলাম, বইয়ের নামগুলো আমারই দেওয়া। তারপর ছাপালো তোমাকে চাই, সেটা দীর্ঘ আবৃত্তিযোগ্য কবিতা। তারপর আমি শ্রুতি নাটক লেখা শুরু করলাম, শ্রুতি নাটকের 5টা খণ্ড বার করলাম। তারপর যে কাজটা করে ফেললাম, ভয়ঙ্কর একটা কাজ, নিজের একটা আত্মজীবনীমূলক উপন্যাস লিখে ফেললাম 10টা অধ্যায়ের, যেটা কিনা আমার কাছে একটা ভয়ঙ্কর মানে 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 কি বলবো, ভয়ঙ্কর সুন্দর একটা মানে অনুভব। এবং সে বইটা নিয়ে প্রচুর প্রকাশকের দরজায় দরজায় ঘুরেছি, কিন্তু সবাই ফেরত দিয়ে দিয়েছে, নয়তো বিশাল একটা টাকা চেয়েছে। তখন আমার হাজবেন্ড বললো ছেড়ে দাও, এটা আমি আমার প্রকাশনা সংস্থা থেকেই বার করবো। তো সেখান থেকেই বেরোলো আমার নিজের আত্মজীবনীমূলক প্রথম উপন্যাস তিন্নির কত কথা। সেই বইটাতে আমার জীবনের 6 বছর থেকে 50 বছর অবধি আমি ধরেছি এই। আর এখন তো লেখালেখি করি। আর আমার 3টে সংগঠন, একটা সৃজন সাথী, তোরা জানিস, তোরা করেছিস। আর সৃজন সাথীর আমি মূল মূল প্রতিষ্ঠাত্রী। এছাড়া রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমি আর সমাজধারা মাসিক সাহিত্য পত্রিকা, এই 3টে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, সংসার নিয়ে, এই আমার রোজকার জীবনযাত্রা। মানে বলা যেতে পারে দিদি হচ্ছেন সর্বগুণে গুণান্বিতা। সম্পূর্ণ। হ্যাঁ, সম্পূর্ণ একদম, মানে এত কিছু যে তার মধ্যে আছে। আমরা দিদিকে বহুদিন ধরেই চিনি এবং তার কবিতাও শুনেছি, অসাধারণ কবিতা। কবিতা তো সুন্দরী, আমি শ্রুতি শ্রুতি নাটকের বেশি নাটক ভক্ত। একদম। মানে দিদি একক শ্রুতি নাটক করেন, যেটা আমি মুগ্ধ হয়ে শুনেছিলাম। মানে একটা শ্রুতি নাটকে অনেকগুলো ক্যারেক্টার থাকে এবং প্রত্যেকটা ক্যারেক্টার দিদি একা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভয়েসে উনি প্লে করেছিলেন। তো আমার ওটা অসাধারণ লেগেছিল। আমি তাও বলছি দিদি, আমার নামটা মনে নেই। কণ্ঠমায়া। হ্যাঁ, ওই যে বাবা বাচ্চাটাকে ইয়ের কাছে থাকবে, উকিলের একটা ক্যারেক্টার ছিল, এত অসাধারণ ছটা লেগেছিল। চরিত্র আমি আলাদা আলাদা গলায় করেছি। মানে আমি ওটা মুগ্ধ হয়ে শুনেছিলাম, ওটা মানে দিদি স্টেজে করছে, আমি নিচে বসে শুনেছিলাম। তো সত্যি আজকে আমাদের আনকাটাটা ভীষণ ভাবে রিনি দিদির কাছে। না না, আমি রিনি তোদের কাছে, যে তোরা আমাকে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর আমন্ত্রণ করে তোরা ডেকে এনেছিস। থ্যাংক ইউ সো মাচ।